সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় একেবারে শেষ পর্যায়ে যে 5টি জিনিসকে খুবই গুরুত্ব সহকারে প্রাধান্য দেবেন। চলুন জানাচ্ছি সেই 5টি জিনিস কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় একেবারে শেষের দিকে যে 5টি জিনিসকে খুবই গুরুত্ব সহকারে প্রাধান্য দেবেন। চলুন বলি সেই 5টি জিনিস কি কি। গর্ভাবস্থায় যখনই আপনি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবেন, মানে নবম মাসে পৌঁছে যাবেন, তখন থেকে যে জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দেবেন সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া। খেয়াল করবেন আপনার বাচ্চা 24 ঘন্টার মধ্যে 10 বার নড়াচড়া করে কিনা। হ্যাঁ, শেষ পর্যায়ে আসলে বাচ্চার নড়াচড়াটা একটু কমে যায়। প্রথম দিকে আপনি যেরকম বাচ্চার খুব ভালো একটা স্ট্রং পেতেন, ফিলিংসটা পেতেন, কিন্তু এখন সেরকম স্ট্রং নড়াচড়াটা আপনি কম বুঝবেন। এর কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, জরায়ুর মধ্যে জায়গার পরিমাণ কমে গেছে, তাই তার নড়াচড়া করার স্পেসটাও কমে গেছে। কিন্তু সে যতই কম নড়ুক না কেন, যতই যাই হোক না কেন, 24 ঘন্টার মধ্যে সে 10 বার নড়বে। এটা আপনাকে গুনতেই হবে। যদি কখনো বোঝেন যে বাচ্চা একটু কম নড়াচড়া করছে, তাহলে যে কাজটা করবেন, বেশি করে চিনি দিয়ে 1 গ্লাস শরবত খেয়ে অথবা ঘরে মিষ্টি জাতীয় যদি কিছু থাকে সেটা খেয়ে বাম কাত হয়ে শুয়ে পড়বেন। দেখবেন বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারেন কিনা। আর এছাড়াও বাচ্চার নড়াচড়া গোনার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সকালবেলা খাবারের পরে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন 3 বার নড়ে কিনা। দুপুরবেলা খাবারের পরে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন 3 বার নড়ে কিনা। রাতের বেলা খাবারের পরে বাম কাত হয়ে শুয়ে পড়বেন, দেখবেন সে 3 বার নড়ে কিনা। আর সারাদিনে আপনি যদি একবার তার মুভমেন্টটা বুঝতে পারেন, তাহলে এই হয়ে গেল 10 বার। আর এভাবে যদি আপনার বাচ্চার 10 বার নড়াচড়া আপনি বুঝতে পারেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, জীবিত আছে। এখন কেউ যদি 8 বার বা 9 বার বুঝতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু 24 ঘন্টার মধ্যে 1 বার কিংবা 2 বার যদি বাচ্চার নড়াচড়াটা আপনি বোঝেন, আর হাজার চেষ্টা করেও যদি না বোঝেন, তাহলে অতি দ্রুত আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্ট্যান্স, সেটা হচ্ছে অবশ্যই নবম মাস বা 36 সপ্তাহে পড়লে সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। এই সর্বশেষ চেক আপটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। রিপোর্টে যদি সব কিছু ঠিকঠাক আসে, তাহলে ডেলিভারি নর্মালে হবে, আপনি অপেক্ষা করতে পারবেন। আর যদি রিপোর্টে কোনো জটিলতা আসে, তাহলে অবশ্যই সিজার লাগবে। সেটা ডাক্তারের সাথে যোগাযোগ করে যে সপ্তাহেই হোক সিজার করিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখবেন। হসপিটাল ব্যাগটা আপনি যদি আপনার মতো করে ঠান্ডা মাথায় গুছিয়ে রাখেন, তাহলে যখনই প্রয়োজন হবে তখনই আপনি ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারলেন, আপনার সঙ্গে করে ব্যাগের পাশাপাশি প্রয়োজনীয় সব জিনিসগুলো গেল। কিন্তু যদি আপনি ইমার্জেন্সির সময় বা যে সময় হসপিটালে যাওয়ার প্রয়োজন হচ্ছে, সেই সময়টাতে হুড়োহুড়ি করে হসপিটাল ব্যাগ গোছান, তাহলে হয়তো দেখা যাবে যে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে যাবেন, বা আপনার সাথে করে আরও বিভিন্ন জন আপনাকে যখন ব্যাগ গুছিয়ে দেবে, তখন আপনি যেভাবে ব্যাগটা আসলে গোছাতে চাচ্ছেন, ঠিক সেভাবে করে ব্যাগটা গোছানো হবে না, প্রয়োজনীয় জিনিসগুলো যাবে না। আর এক এক হসপিটালের অবস্থা এক এক রকম। কোথাও দেখা যায় যে সব কিছু ভালো অনুকূলে থাকে, কোথাও দেখা যায় প্রতিকূলে থাকে। তাই ওই সময়গুলোতে আসলে প্রয়োজনীয় জিনিস অ্যারেঞ্জ করাটা কষ্টকর হয়ে যেতে পারে। সেজন্য বাসায় থেকে আগে আগে যদি ঠান্ডা মাথায় হসপিটাল ব্যাগটা গোছাতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধাজনক হবে। ডেলিভারি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক প্রিপারেশান। নবম মাসে পড়লে এই প্রস্তুতিগুলো নিয়ে নেবেন। অবশ্যই আরেকটা বিষয় যেটা করবেন, সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন। এ সময় শরীর ভারী ভারী লাগে, হাঁটতে চলতে কষ্ট হয় বিধায় মানুষ বা অনেক পেশেন্ট আছে যে শুয়ে বসে থাকতেই পছন্দ করে। এই কাজটা ভুল করেও করা যাবে না, কারণ আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করতে থাকেন, তাহলে আপনার শরীরটা একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকবে। আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকে, সে বডিতে অনায়াসেই জরায়ু মুখ খোলা, পেইন আসা খুব সহজ হয়ে যায়। সেজন্য নর্মাল ডেলিভারির যদি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে তো
কখনোই শুয়ে বসে খুব বেশি থাকবেন না, মাঝে মাঝে হাঁটাচলা করবেন, কায়িক শ্রম করবেন। আর যদি সিজারিয়ান পেশেন্ট হয়ে থাকেন তাহলেও আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন। এতে করে কি হবে, যেই কোনো ধরনের ডেলিভারির ক্ষেত্রে যা যা ইস্যু আছে সব কিছু আপনি ইজিলি সলভ করতে পারবেন বা আপনার বডি সহজে অ্যাবজর্ভ করে নিতে পারবে, প্লাস এটা ডেলিভারির পরেও আপনাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। এই জন্য এই কাজটা অবশ্যই করবেন। অনেকে বলেন যে এই সময় যদি বেশি খাওয়া দাওয়া করি তাহলে বাচ্চার ওজন বেড়ে যাবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনার বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা হয়ে গেছে, এখন শুধু ডেলিভারির জন্য অপেক্ষা। সেই জন্য নিয়মিত খাবার দাবার গ্রহণ করবেন। খাবার দাবার নিয়ে কোনো হেলাফেলা করবেন না। নিশ্চিত করবেন যে আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার মাধ্যমে যায়, আপনার বডিতে যায় এবং আপনার মাধ্যমে আপনার বাচ্চার বডিতে যায়। এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। কেননা যদি আপনি শক্তপোক্ত না থাকেন তাহলে যেই ডেলিভারির সময় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি নিতে পারবেন না। তাছাড়া আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারিতে একটা মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে। সো মায়ের শরীর যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত থাকা লাগবে, যেটা খাবার শক্তি দেবে। সেজন্য অবশ্যই নিয়মিত খাবার দাবার গ্রহণ করবেন। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন এবং অপেক্ষা করতে পারেন ধৈর্য ধরে নর্মাল ডেলিভারির জন্য, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে সেটা ইজিলি হয়ে যাবে। জরায়ু মুখ খোলা, পেইন আসা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবারে আরেকটা কথা বলি, বোনাস কথাই বলি এটা। সেটা হচ্ছে যে হসপিটালে আপনি সিজার করাতে চাচ্ছেন বা নর্মাল ডেলিভারি হোক করাতে চাচ্ছেন, অবশ্যই নাম সর্বস্ব কোনো ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একটা হসপিটাল ও একজন ভালো ডাক্তার চুজ করবেন। কারণ ডেলিভারিটা হচ্ছে দুটো মানুষের জীবনের প্রশ্ন, তাই এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। এজন্য অবশ্যই ভালো একটা হসপিটাল আগে চুজ করবেন, একজন ভালো ডক্টর চুজ করবেন। এখানে আরও একটা কথা কি, অনেকে করে কি যে প্রেগনেন্সি পিরিয়ডে বারে ডাক্তার চেঞ্জ করে। এই কাজটা করা উচিত নয়। প্রথম থেকে আপনি যদি একজন ভালো স্পেশালিস্টের আন্ডারে থেকে আপনার ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন এবং ফাইনালি ওনার মাধ্যমে যদি ডেলিভারি হয় তাহলে আপনি অনেক বেশি শান্তি পাবেন। একটা কথাই বলে শেষ করব, সেটা হচ্ছে ডেলিভারির ব্যাপারে একদম টেনশন করবেন না। অনেকে আছে যে এই সময়গুলোতে টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলে, ফাইনালি বাচ্চার ক্ষতি হয়। এটা যেন না হয়, তাই কোনো টেনশন করবেন না। নিজেকে সবসময় শক্ত রাখবেন, মনোবল দৃঢ় রাখবেন। নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি প্রথমবার মা হচ্ছি না, আমার আগেও কিন্তু হাজার মানুষ এভাবে জন্ম দিয়েছে বাচ্চা এবং প্রতিনিয়ত দিচ্ছে। সেজন্য সবাই যদি পারে আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ার আছে যেটা আমার মাঝে নেই? আমি মা, আমাকে অবশ্যই সন্তানের জন্য পারতেই হবে। মা কি না পারে তার সন্তানের জন্য? আরেকটা প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে অনেকে আমাকে বলে থাকেন যে আপু সিজারের ব্যাপারে কিছু বলেন, সিজার কত সপ্তাহে করাবো? দেখুন, সিজারটা ডিপেন্ড করে বাচ্চার ম্যাচিউরিটির উপর। যত সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউর হবে তত সপ্তাহে আপনি সিজার করাতে পারবেন। তাই এটা নিয়ে বোনাস কিছু বলার নেই। নর্মাল ডেলিভারি নিয়ে বেশি বলি, এর কারণ হচ্ছে নর্মাল ডেলিভারিটা অপেক্ষার বিষয়। অপেক্ষা করতে পেশেন্ট অধৈর্য হয়ে পড়ে যেন কোনো খারাপ স্টেপ না নেয়, সেজন্যই বেশি করে বলা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।